বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন বিষয়ের উপর আলোচনা করব, অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আজকের আমার আলোচনা। আমি আজকে তাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি তাদের বইয়ের পাঠ 5.11 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমি পাঠ 5.12 নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আয়নিক যৌগ ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আয়নিক যৌগ কি এবং সমযোজী যৌগ কি। আমরা অলরেডি জেনে গেছি যে আয়নিক যৌগ হচ্ছে ওই সকল যৌগ যে সকল যৌগের ভিতরে দুইটি আয়নের ভিতরে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ক্রিয়াশীল থাকে। তোমরা জানো একটি ধাতু এবং একটি অধাতু মিলে যখন যৌগ গঠন করে তখন ধাতু এবং অধাতু পরস্পর ইলেকট্রন আদান প্রদান করে, অর্থাৎ ধাতু ইলেকট্রন দেয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এভাবে ধাতু ইলেকট্রন দিয়ে ধনাত্মক আয়নে অর্থাৎ ক্যাটায়নে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়। এরপরে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে, যার মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয় বা আয়নিক যৌগগুলো গঠিত হয়ে থাকে। যেমন NaCl, Na+ এবং Cl- এই দুইটা আয়নের ভিতরে যে আকর্ষণ তার মাধ্যমে NaCl অণুটা গঠিত হয়ে থাকে। যদি আমরা লিখে থাকি NaCl, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে Na এবং Cl কি হয়, আয়নিত অবস্থায় থাকে বা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সেখানে থাকে। আর একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই যে আয়নগুলো থাকে, এই আয়নগুলো কিন্তু আসলে এই একটা অণুতে থাকে না। আসলে একটা অণু বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি, সেখানে একটা সিঙ্গেল অণুকে দেখাচ্ছে বা একক অণুকে দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা সোডিয়াম ক্লোরাইডের দানা, অর্থাৎ তুমি যে খাবার লবণ নাও সেটা যে একটা দানা থাকে, সেখানে কিন্তু একটা অণু থাকে না, সেখানে অসংখ্য অণু একত্র অবস্থান করে। তাই এই অসংখ্য অণু যখন একত্র অবস্থান করে তখন তাদের অবস্থাটা কেমন হয়? তখন এই সোডিয়ামের চারদিকে 6টি ক্লোরিন অবস্থান করে। কয়টি ক্লোরিন অবস্থান করে? 6টি ক্লোরিন, টোটাল 6টি ক্লোরিন অবস্থান করে। একইভাবে এই ক্লোরিনকে তুমি যদি মাঝখানে দেখো, এখানে যদি সোডিয়াম গুলো দেখো তাও সঠিক হবে। এই সোডিয়াম আয়নের চারদিকে 6টা ক্লোরাইড যেমন থাকে, তেমনি প্রত্যেকটা ক্লোরাইডের চারদিকে 6টা সোডিয়াম আয়ন থাকে। তাহলে দেখতে পাচ্ছ যে একটা স্ফটিকে অনেকগুলো আয়নের ভিতরে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে। আর এই স্থির বিদ্যুৎ আকর্ষণ বলগুলো কিন্তু অনেক শক্তিশালী বল, যার কারণে এই বলগুলোকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। অপরদিকে সমযোজী যৌগগুলো যেমন মিথেন, এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে যেটা হয়, দুর্বল ভ্যান ডার ওয়েলস ফোর্স কাজ করে। বিজ্ঞানী ভ্যান ডার ওয়েলস এই দুর্বল বলটা আবিষ্কার করেছিলেন সমযোজী যৌগের ক্ষেত্রে। এই দুর্বল বলটা ভ্যান ডার ওয়েলসের নাম অনুযায়ী ভ্যান ডার ওয়েলস ফোর্স নামে পরিচিত। তো ভ্যান ডার ওয়েলস ফোর্স আসলে খুবই দুর্বল একটা বল। এই দুর্বল বল হওয়ার কারণে এই বন্ধনগুলো বিচ্ছিন্ন করতে খুব বেশি একটা শক্তির প্রয়োজন হয় না, মানে CH4 গুলো পরস্পর থেকে আলাদা করতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় না। তো যেহেতু CH4 এর ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়েলস ফোর্স কাজ করে এবং NaCl এর ক্ষেত্রে শক্তিশালী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে, তাই NaCl এর কণাগুলোকে পরস্পর থেকে আলাদা করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে। তোমরা অবশ্যই জানো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি। গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে, যে তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে। যেমন তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইডের কথা যদি বলো, সোডিয়াম ক্লোরাইড তুমি তাপ দিচ্ছ, তাপ দিতে থাকলে দেখবা যে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেলে এই সাধারণ যে বায়ুমণ্ডলীয় চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি যদি তাকে উত্তপ্ত করো, তাহলে দেখা যাবে যে সোডিয়াম ক্লোরাইডটা গলে যাবে। এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক। অর্থাৎ স্থির চাপে, স্থির চাপ কথাটা এই জন্য বলতে হবে যে বিভিন্ন চাপে কিন্তু গলনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। তাহলে স্থির চাপে কিংবা স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গলে তরল অবস্থায় পরিণত হয়, তাহাকে তার গলনাঙ্ক বলে। আর একইভাবে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাহাকে তার স্ফুটনাঙ্ক বলে। তো যাই হোক, যে কথা আমরা বলতেছিলাম যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যেহেতু সোডিয়াম ক্লোরাইডের বা এই ধরনের যে সকল আয়নিক যৌগ আছে তাদের ক্ষেত্রে যেহেতু এরকম স্থির বিদ্যুৎ আকর্ষণ বল, শক্তিশালী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল থাকে, তাই এদেরকে পরস্পর থেকে সরিয়ে নিতে বা পরস্পরের যে আকর্ষণ বল আছে সেটাকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য তাদের ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হয়, বেশি থাকে। অপরদিকে যেহেতু এদের ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়েলস ফোর্স কাজ করে, তাই এদের বিচ্ছিন্ন করতে খুব কম পরিমাণ শক্তি প্রয়োগ করলে চলে। যেমন মিথেনকে তুমি কিন্তু সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থা দেখবা, কারণ মিথেনের অণুগুলোতে যে বল, আকর্ষণ বল এতই কম যে এরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। তো যাই হোক, আমি আশা করি যে তোমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের বিষয়টা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি
তোমাদেরকে দ্রাব্যতা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। দ্রাব্যতা বা দ্রবণীয়তা, কোন একটা পদার্থ তরলে কি পরিমাণ দ্রবীভূত হচ্ছে সেটাকে আমরা বলতেছি তার দ্রাব্যতা। আমরা সাধারণত পানির ভিত্তিতে দ্রাব্যতাটা নির্ণয় করে থাকি বা দ্রবণীয়তা নির্ণয় করে থাকি। তো দ্রাব্যতা বা দ্রবণীয়তার বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো 100 গ্রাম তুমি বা 100 গ্রাম মনে করো পানি নিলাম, এখানে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে, এই পরিমাণটাকে আমরা বলতেছি দ্রাব্যতা। তো যাও এই দ্রাব্যতা ডিপেন্ড করে যে সেই যৌগটার প্রকৃতি কেমন, অর্থাৎ যৌগটা কোন ধরনের। যেমন মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তোমরা জানো যে এটা একটা আয়নিক যৌগ, যেখানে ম্যাগনেসিয়াম 2+ এবং 2টা Cl- আয়ন আছে। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটা, যেখানে ম্যাগনেসিয়াম 2+ এবং 2 Cl- আয়ন আছে, অপরদিকে আমরা যদি CH4 এর কথা চিন্তা করি তাহলে কেমন হয়? CH4 এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো আয়ন নেই, দেয়ার ইজ নো আয়ন। সুতরাং দুইটার বৈশিষ্ট্য বা প্রকৃতি একরকম না। তো যাই হোক, এরা পানিতে দ্রবীভূত হবে কি দ্রবীভূত হবে না সেই আলোচনা যাওয়ার আগে আমাদের একটু পানির সম্পর্কে একটা প্রাক ধারণা নেওয়া জরুরি। তোমরা জানো যে পানি একটি সমজীবী যৌগ। তো আমরা সমজীবী যৌগ জানলেও আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই সমজীবী বন্ধনটা কিভাবে তৈরি হয়েছে। তো পানি ক্ষেত্রে যে দুইটা পরমাণু অংশগ্রহণ করে সেটা হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কি হাইড্রোজেন। এই অক্সিজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, অক্সিজেন হচ্ছে A OH এবং হাইড্রোজেন হচ্ছে H1। তো এই অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p4, অপরদিকে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। অর্থাৎ হাইড্রোজেন আমরা যদি বৃত্তে দেখাই তাহলে অক্সিজেনের চেহারাটা হচ্ছে এরকম, এখানে 6টা, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই মাত্র শক্তি স্তর এবং সেখানে একটা ইলেকট্রন আছে। তো যখন এরা বন্ধন গঠন করে তখন কেমন হয় এর অবস্থাটা লক্ষ্য করি। এর বহিস্থিত স্তরের বিন্যাস হচ্ছে S2p4, দ্যাট ইজ বহিস্থিত স্তরে 6টা ইলেকট্রন আছে। অপরদিকে হাইড্রোজেনের বিন্যাস হচ্ছে S1, অর্থাৎ বহিস্থিত স্তরে একটি ইলেকট্রন আছে। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এর অষ্টক পূর্ণ হইতে 2টা ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টক পূর্ণ হইতে এর 2টি ইলেকট্রন ঘাটতি আছে। এই অষ্টকের কথাটা কেন বলতেছি, কারণ এর নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। তার মানে এই p6 অর্জন করতে বা এইখানে বহিস্থিত স্তরে যদি আমি নিয়নের ক্ষেত্রে দেখাই তাহলে কেমন হবে। নিয়নের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এই যে বহিস্থিত স্তরে 8 এর বিন্যাস অর্জন করা বা S2p6 অর্জন করা, এটা তখন সম্ভব হবে যদি সে দুইটা ইলেকট্রন গেইন করতে পারে। একইভাবে হাইড্রোজেনের কথা যদি আমরা আসি তাহলে হাইড্রোজেনেরও বহিস্থিত স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, তার সবচেয়ে কাছে আছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন যদি আমরা দেখি তাহলে 1s2, দ্যাট ইজ এর একমাত্র কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। তাহলে একে এই বিন্যাস অর্জন করতে হলে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। একইভাবে নিয়নকে যদি অক্সিজেনকে যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে তাকে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। আমরা দেখলাম যে দুইজনই ইলেকট্রন ঘাটতি মৌল, মানে অষ্টক অবস্থা থেকে দুইজনই ইলেকট্রন ঘাটতি মৌল। এই ক্ষেত্রে তারা কি করবে? এই ক্ষেত্রে কেউই আসলে ইলেকট্রন দিতে পারবে না। তখন কি করবে? এই অক্সিজেন এবং হাইড্রোজেন দুজন ইলেকট্রন শেয়ারে চলে আসবে। অক্সিজেন আবার আর কি আমরা আর দুটো হাইড্রোজেন আমরা এখানে দেখালাম। তাহলে এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা, এই হাইড্রোজেন ইলেকট্রনটা অক্সিজেনের সঙ্গে সে শেয়ার করবে। একইভাবে এই হাইড্রোজেন তার ইলেকট্রনটা এই অক্সিজেনের সঙ্গে শেয়ার করবে। তাহলে এইভাবে তৈরি হবে কি OH। তার মানে পানি এভাবে গঠিত হবে। তো এখন অন্য একটু আলোচনায় আসি। আমরা এখানে খেয়াল করলাম যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হলো, এই যে শেয়ারটা, এই শেয়ারটা কিন্তু সুষম না। তোমরা এখানে বুঝতে পেরেছো এই দুইটা বন্ড দিয়েছি কিন্তু আসলে দুইটা ইলেকট্রনের পরিবর্তে একটি বন্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে ইলেকট্রনটা শেয়ার হয়, একজন ইলেকট্রন শেয়ার হলে সেখানে একটা বন্ধন তৈরি হয়, এখানে একজন ইলেকট্রন শেয়ার হলে তাহলে এখানে একটা বন্ড ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে এই যে দুইটা ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ইলেকট্রন কিন্তু আসলে এরকমই থাকার কথা ছিল, অর্থাৎ দুই অক্সিজেন এবং হাইড্রোজেনের ঠিক মাঝখানে থাকার কথা ছিল। কিন্তু দেখা যায় যে সেটা হচ্ছে যে এই ইলেকট্রনকে হাইড্রোজেন অক্সিজেন যদিও সমভাবে আকর্ষণ করার কথা কিন্তু সমভাবে আকর্ষণ করতে পারে না। এক্ষেত্রে অক্সিজেন একটু ক্ষমতাশালী,
অর্থাৎ অক্সিজেন এই ইলেকট্রন যুক্ত অধিক শক্তিতে আকর্ষণ করে, যেহেতু অধিক শক্তিতে আকর্ষণ করে তাই এই ইলেকট্রন গুলো অক্সিজেনের খুব কাছাকাছি চলে আসে। একইভাবে এই হাইড্রোজেনের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, এই ইলেকট্রন গুলো অক্সিজেনের খুব কাছে চলে আসে। তাহলে আমরা দেখতেছি এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন ভাগাভাগি কিন্তু সমভাবে হচ্ছে না, অসম বন্টন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন ভাগ পাচ্ছে কম এবং অক্সিজেন এই ইলেকট্রনের শেয়ার বা ভাগ বেশি পাচ্ছে। তার মানে অক্সিজেন কিছুটা ডেল্টা নেগেটিভ প্রান্ত লাভ করতেছে, কারণ ইলেকট্রনের ভাগ বেশি বড় হচ্ছে নেগেটিভিটি পাওয়া, কিছুটা আংশিক নেগেটিভ প্রান্ত লাভ করতেছে। এবং একইভাবে হাইড্রোজেন কি করতেছে, আংশিক পজিটিভ প্রান্ত লাভ করতেছে। এই হাইড্রোজেনের তাহলে কি হবে, একইভাবে আংশিক পজিটিভ প্রান্ত লাভ করবে, ডেল্টা পজিটিভ প্রান্ত লাভ করবে। সুতরাং এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা প্লাস দিলে এখানে 2 ডেল্টা মাইনাস হবে, অর্থাৎ অক্সিজেন নেগেটিভ প্রান্ত লাভ করে এবং হাইড্রোজেন পজিটিভ প্রান্ত লাভ করে। তাহলে বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে যদিও পানি একটি সমযোজী যৌগ কিন্তু তারপরেও পানিতে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, অর্থাৎ পানিতে হাইড্রোজেন গুলো পজিটিভ প্রান্ত লাভ করে এবং অক্সিজেন গুলো কি করে, নেগেটিভ প্রান্ত লাভ করে। এখন আসে আমরা যদি এরকম ঘটনা ঘটে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমরা পানিতে দ্রবীভূত করার চেষ্টা করলাম বা রাখলাম, তখন কি হবে, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর অবস্থাটা কেমন, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অবস্থা হচ্ছে আসলে ম্যাগনেসিয়াম 2+ আর এখানে দুইটা ক্লোরাইড আয়ন আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আসলে এরকম। তাহলে ক্লোরাইড আয়ন নেগেটিভ প্রান্ত এবং ম্যাগনেসিয়াম হচ্ছে পজিটিভ প্রান্ত, এই অক্সিজেন হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই কি করবে, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ম্যাগনেসিয়াম প্রান্তের দিকে আকৃষ্ট হবে, অর্থাৎ অক্সিজেন গুলো এই ম্যাগনেসিয়াম চারদিকে পরিবেষ্টিত হবে, অর্থাৎ পানির কণাগুলো এইভাবে চারদিকে অ্যারেঞ্জ হবে। অক্সিজেন গুলোর মাধ্যমে অক্সিজেন প্রান্তগুলো থাকবে ম্যাগনেসিয়ামের দিকে এবং হাইড্রোজেন প্রান্তগুলো থাকবে বিপরীত দিকে, কারণ তোমরা জানো যে অক্সিজেন গুলো ডেল্টা নেগেটিভ প্রান্ত লাভ করে আছে আর হাইড্রোজেন গুলো আছে ডেল্টা পজিটিভ প্রান্ত লাভ করে। একইভাবে যদি আমরা ক্লোরিনের কথা চিন্তা করি তাহলে তার চারদিকে কি হবে, হাইড্রোজেন গুলো পরিবেষ্টিত হবে, কারণ হাইড্রোজেন গুলো ডেল্টা পজিটিভ প্রান্ত লাভ করে আছে আর এর সঙ্গে থাকা অক্সিজেন গুলো কি করতেছে, ডেল্টা নেগেটিভ প্রান্ত লাভ করে আছে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে অক্সিজেন গুলো কেন ম্যাগনেসিয়ামের দিকে আকর্ষিত হচ্ছে এবং হাইড্রোজেন গুলো কেন ক্লোরাইডের দিকে আকৃষ্ট হচ্ছে, ডেফিনেটলি তোমরা বুঝে ফেলেছো, সেটা হচ্ছে বিপরীত প্রান্ত হওয়ার কারণে, অর্থাৎ ম্যাগনেসিয়াম পজিটিভ হওয়ার কারণে অক্সিজেন গুলো চারদিকে ঘিরে ফেলতেছে এবং ক্লোরিন নেগেটিভ হওয়ার কারণে পানির পজিটিভ প্রান্ত ধরে হাইড্রোজেন গুলো চারদিক থেকে ঘিরে ফেলতেছে। একটু লক্ষ্য করি, এই অক্সিজেন হচ্ছে নেগেটিভ প্রান্ত বিশিষ্ট এবং ম্যাগনেসিয়াম হচ্ছে পজিটিভ প্রান্ত বিশিষ্ট, তাহলে তাদের ভিতরে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে। আর এরকম যখন আকর্ষণ বল কাজ করবে তখন কি হবে, কিছু শক্তি রিলিজ হবে। এরকম অসংখ্য পানির কণা যখন চারদিকে আকর্ষিত হয় এবং যখন এরকম দুর্বল বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় তখন কি হয়, এরকম অল্প অল্প পরিমাণ শক্তি বের হয়। কিন্তু যেহেতু এখানে অনেকগুলো কণা এরকম পরিবেষ্টিত হচ্ছে তাহলে এরকম অনেকগুলো অল্প অল্প মিলে কি হয়ে যায়, অনেক পরিমাণ শক্তি হয়ে যায়। এই যখন অনেক পরিমাণ শক্তি হয়ে যায় তখন এই অনেক পরিমাণ শক্তি, যে পরিমাণ শক্তিটা রিলিজ হয় সেই শক্তিটা কি করে, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইডের যে আকর্ষণটা বল ছিল সেটাকে কি করে ভেঙে ফেলে। অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে আকর্ষণ ছিল তার থেকে এই বলটা বেশি হয় বলে এই বলের মাধ্যমে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায় এবং যথারীতি এর চারদিকে অক্সিজেন এবং এর চারদিকে হাইড্রোজেন গুলো পরিবেষ্টিত হয়। চিত্র তোমরা নিজেরা তৈরি করে নিবে। এবার আসো মিথেনের কথা চিন্তা করি। মিথেনে কিন্তু এরকম কোনো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত নেই, যেহেতু মিথেনে কোনো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত নেই তাই মিথেনের কণাগুলো কি করে না, এরকম চারদিক থেকে বিপরীত আধান দ্বারা পরিবেষ্টিত হয় না। মিথেনের কণাগুলো পানির বিপরীত প্রান্ত দ্বারা আকৃষ্ট হওয়ার সুযোগ পায় না, যেহেতু পানির বিপরীত প্রান্ত দ্বারা আকৃষ্ট হওয়ার সুযোগ পায় না তাই মিথেন পানিতে দ্রবীভূত হবে না। তাহলে আমরা দ্রাবকতার বিষয়টা বুঝতে পারলাম। এবার আসা যাক আমরা বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে আলোচনা করব। বিদ্যুৎ পরিবাহিতা, একটি পাত্র নাও, পাত্রে নিয়ে সেখানে আমরা দুইটা ধাতব দণ্ড প্রবেশ করালাম, কোন নিষ্ক্রিয় ধাতু প্রবেশ করানোর পর সেখানে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম, NaCl দ্রবণ নিলাম, নিয়ে একে কোনো ব্যাটারির বিদ্যুৎ উৎসের সঙ্গে যুক্ত করে দিলাম, তার মাধ্যমে দুটো দণ্ডকে আমরা ব্যাটারির বা কোনো বিদ্যুৎ উৎসের
দুই প্রান্তের সঙ্গে তারের মাধ্যমে যুক্ত করে দিলাম। একটা প্রান্ত আমি বড় দেখাইছি, একটা প্রান্ত আমি ছোট দেখাইছি। বড় প্রান্ত দিয়ে আমি পজিটিভ প্রান্ত বুঝাইছি, ছোট প্রান্তকে আমি নেগেটিভ দ্বারা নেগেটিভকে আমি ছোট প্রান্ত দ্বারা বুঝাইছি। এই যে নেগেটিভ প্রান্তটা এটা হচ্ছে ক্যাথোড। যে প্রান্ত নেগেটিভের সঙ্গে বিদ্যুৎ উৎসের নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ক্যাথোড। আর যে প্রান্তটা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো অ্যানোড। আচ্ছা, তাহলে অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জিত। অ্যানোড গুলো কেমন? পজিটিভ চার্জিত। এই পজিটিভ চার্জিত হওয়ার কারণে এই যে দণ্ডটা কি করবে? এই দ্রবণের যে সোডিয়াম ক্লোরাইডের যে নেগেটিভ প্রান্ত থাকবে সেটাকে আকর্ষণ করবে। এখানে আমরা একটু লক্ষ্য করি NaCl কিন্তু দ্রবণে Na+ এবং Cl- হিসেবে থাকবে। তোমরা অলরেডি জেনেছো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে ধারণা ছিল সেখান থেকে আমরা বুঝতেছি যে দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে, সেখানে কিন্তু কোনো ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে না, কারণ পানির কণাগুলো তাদের ভিতরে যে বন্ধন সেটাকে ভেঙে ফেলে, অর্থাৎ তখন মুক্ত আয়নে পরিণত হয়ে যায়। তো সেই ধারণা প্রয়োগ করলে আমরা বুঝতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে? সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন থাকবে। তো লক্ষ্য করি আমরা ক্লোরিন হচ্ছে নেগেটিভ আধান, অপরদিকে সোডিয়াম হচ্ছে পজিটিভ আধান। এই জন্য যখন দ্রবণে তুমি সোডিয়াম ক্লোরাইডকে নিবা তখন দ্রবণে প্রকৃতপক্ষে কি থাকবে? সোডিয়াম আয়ন থাকবে এবং ক্লোরাইড আয়ন থাকবে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়নটা কি করবে? নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, অর্থাৎ ব্যাটারি হচ্ছে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে দণ্ডটা আছে যেটাকে আমরা ক্যাথোড বলেছিলাম বা ক্যাথোড বলি, সেই ক্যাথোডের দিকে সোডিয়াম আয়নটা ধাবিত হবে। যেহেতু সোডিয়াম পজিটিভ আয়ন তাই সে নেগেটিভ দিকে আকৃষ্ট হচ্ছে, তাই না? তাহলে আমরা বললাম যে সোডিয়াম যাবে ক্যাথোডের দিকে। এই যে সোডিয়াম ক্যাথোডের দিকে যাচ্ছে, এই জন্য সোডিয়াম আয়নটা হচ্ছে ক্যাটায়ন। এটার নাম হচ্ছে কি? ক্যাটায়ন। তোমরা ক্যাটায়ন কেন শব্দটা বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছো যে পজিটিভ আয়নকে কেন ক্যাটায়ন বলা হয়। আসলে পজিটিভ আয়নগুলো ক্যাথোডের দিকে যায়, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যায়, এজন্য তাদের নাম দেওয়া হয়েছে ক্যাটায়ন। অপরদিকে ক্লোরিন নেগেটিভ আধান বিশিষ্ট, সুতরাং সে যাবে কোন দিকে? সে যাবে অ্যানোডের দিকে, কারণ অ্যানোডটাকে আকর্ষণ করবে। সুতরাং এই ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে যাবে, এই জন্য ক্লোরাইড আয়নকে আমরা বলতেছি অ্যানায়ন। এখন আমরা আসি এই যে দ্রবণে এই আয়নগুলো, মুক্ত আয়নগুলো থাকার কারণে কি হচ্ছে? এই মুক্ত আয়নগুলো যখন আমরা কোনো ভোল্টেজ প্রয়োগ করতেছি বিদ্যুৎ উৎসের মাধ্যমে, তখন বিপরীত প্রান্তের দিকে অর্থাৎ বিপরীত চার্জিত তড়িৎদ্বারের দিকে দৌড়ে চলে যায় বা ছুটে চলে যায়, যার কারণে কি হচ্ছে? এরা বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়ে তুমি বিদ্যুৎ পরিবহন করতে পারবে। যদি আমরা গ্লুকোজের কথা চিন্তা করি, কিন্তু গ্লুকোজের কণাগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হবে ঠিকই, কিন্তু এই গ্লুকোজের কণাগুলো ভিতর দিয়ে তুমি যদি বিদ্যুৎ প্রবাহিত করো তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না, কারণ গ্লুকোজ কণাগুলো পানিতে দ্রবীভূত ব্যাখ্যা ভিন্ন। সেক্ষেত্রে কিন্তু এরকম আয়ন উৎপন্ন হয় না, যেহেতু সেখানে কোনো মুক্ত আয়ন থাকে না, তাই গ্লুকোজের কণা বা গ্লুকোজের যে দ্রবণ সেই দ্রবণ কি করবে না? বিদ্যুৎ পরিবহন করবে না। আশা করি তোমরা বিদ্যুৎ পরিবাহিত সম্পর্কে বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ক্লাস গঠন সম্পর্কে, বা ক্যালাস গঠন হয় কিনা। ক্যালাস বা স্ফটিক শব্দটা তোমাদের কাছে খুব একটা পরিচিত না, তারপরও পরিচিত করার জন্য লবণের দানা বা চিনির দানা তোমরা অবশ্যই দেখেছো। এগুলো হচ্ছে আসলে স্ফটিক বা দানা। এখানে কি হয়? একটা অণুতে যে পরমাণুগুলো থাকে একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত হয়। এই নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত হওয়ার কারণেই এদের একটা নির্দিষ্ট আকৃতি থাকে, যেটাকে আমরা দানা আকৃতি বলে থাকি। যেমন তুমি চিনির দানা, চিনির যে গুঁড়োগুলো সেগুলো একটা দানা, একইভাবে তুমি যদি লবণের গুঁড়োগুলো বলো সেগুলো কিন্তু দানা। তো যাই হোক, এই দানা গঠনের ব্যাপারটা কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে দেখা যায়, সমযোজী যৌগের ক্ষেত্রে খুব কম পরিমাণে দেখা যায়। যেমন তুমি চিনির ক্ষেত্রে দেখো, কিন্তু খুব কমই সমযোজী যৌগের ক্ষেত্রে ক্যালাস গঠনের বিষয়টা দেখা যাবে। তার মানে আমরা বললাম যে আয়নিক যৌগগুলো সাধারণত ক্যালাস গঠন করে, কিন্তু সমযোজী যৌগগুলো খুব একটা ক্যালাস গঠন করে না।